আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সার্বিক দোয়া এবং মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা শুরু করতেছি। তো বেক্সিমকো নিয়ে শুরু করার আগে বেক্সিমকোর ইতিহাসটা আপনাদেরকে বলতে চাই। বেক্সিমকোর ইতিহাস যদি আমি বলি, 2000 সাল থেকে যদি আমি বলি, এটাতে অনেক বেশি উত্থান পতন ছিল। 2000 সালেও এটা একটা স্টকের দাম 17 থেকে 20 টাকা, 30 টাকা এই রেঞ্জেই ছিল। হঠাৎ করে 2005 সালে এসে এটার হিউজ একটা প্রাইসের পরিবর্তন আসে এবং সবচেয়ে বেশি পরিবর্তন আসে দেখতে পাচ্ছেন 2008 সালে। 2008 সালে এক একটা বেক্সিমকো শেয়ারের দাম চলে যায় 400 টাকার উপরে। ঠিক আছে। সো 2010 সালে এই জায়গায় একটা বড় একটা হাইপ ছিল এবং 2010 সালে মার্কেট আমরা জানি যে 2009-10 মার্কেটে প্রচুর পরিমাণে ক্যাশ ছিল এবং সেই হিসাবে প্রত্যেকটা ফাইন্যান্স, ব্যাংক, বিমা সবগুলার রেট খুব বেশি হাই ছিল। এবং এরপরে দেখতে পাচ্ছেন যে আপনারা কিভাবে পতন আসছে 2010-এর পরে। এবং 300 টাকা 400 টাকার শেয়ারটা আস্তে আস্তে সময়ের ব্যবধানে 20 টাকার নিচে চলে আসে বা 20 টাকা লেভেলে চলে আসে। এবং সর্বশেষ যে উত্থানটা ছিল সেটা হচ্ছে 2020-21-এ, অর্থাৎ 20-এর করোনার শেষের দিকে যে উত্থান একটা তৈরি হয়েছিল 2021 সালে। সেই 21 সালে আমরা বেক্সিমকোকে দেখতে পাইছি যে হিউজ একটা প্রায় 12 টাকা 13 টাকার একটা স্টক, সেটা বাড়তে বাড়তে সে চলে যায় 200 টাকার কাছাকাছি। সো হিউজ একটা গ্যাপ হয়েছে বা ম্যানিপুলেশন হয়েছে, আমি বলবো এটা ম্যানিপুলেশন। কারণ যে কোম্পানিটা 2019 সালে, 18 সালে, 20 সালে লস ছিল, সেই কোম্পানিটা হুট করে 4 টাকা 5 টাকা 10 টাকা ইপিএস দিতেছে। তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে 30% 35%, এবং তাদের সবকিছু ভালো হচ্ছে। সো এই এই ভালো হওয়াটা ফাইন্যান্সিয়ালি উইন্ডো ড্রেসিংটা একটা পার্ট ছিল এই উপরে নেওয়ার। ঠিক আছে। এখন আহ, আহ, যাদের প্রফিট টেকিং করার কথা তারা প্রফিট টেকিং করে ফেলছে এই জায়গাটায়। সবাই তো আর এই জায়গায় প্রফিট টেকিং করতে পারে না অবশ্যই। কেউ এই জায়গায় প্রফিট টেকিং করছে, র্যালিতে প্রফিট টেকিং করছে, কেউ আহ, যখন র্যালি ছুটে গেছে তখন প্রফিট টেকিং করছে। প্রফিট টেকিং করতে করতে যখন আমরা সবাই আহ, আমাদের একটা কালো অধ্যায়, মার্কেটের একটা কালো অধ্যায় বলবো 2024 সাল আমার জন্য কালো। বিকজ এই সময় দেখে গেছে যে অনেক কোম্পানি ফ্লোরে আটকে ছিল এবং ফ্লোরে আটকানোর পরে যখন ফ্লোরটা উঠে দেওয়া হয় তখন প্রাইস সবগুলার ড্রাস্টিকলি পড়তে থাকে এবং কোনো সীমা নাই যে যেই সীমা ছাড়া পড়ছে। ওকে। তো বেক্সিমকো কোম্পানি ফ্লোর দেওয়ার সব সবার আগেই বেক্সিমকো কোম্পানি ফ্লোরে আটকায়। ঠিক আছে। ফ্লোরটা ছিল সম্ভবত 115 টাকা 30 পয়সা এই লেভেলে। 115 টাকা 60 পয়সা লেভেলটা। সো এই জায়গাতে হিউজ একটা টাইম একটা টাইম পিরিয়ড, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, 4 বছর পরে মানুষ কি পেল? মানুষ এইটা পেয়েছে। 4 বছর পরে 2026 সালে এসে মানুষ এটা পাচ্ছে। তার মানে একজন ইনভেস্ট করছেন 2021 সালে, 2021 সালে ইনভেস্ট করছেন, সে হয়তোবা 50 টাকায় কিনছে, হয়তোবা সে 100 টাকায় কিনছে। আজকে সেটার প্রাইস মূল্য হচ্ছে 23 টাকা। এখন সে কতটুকু লাভ করছে? তার পোর্টফোলিওর 70-80% নাই। ঠিক আছে। এখন 70-80% নাই। এখন কোম্পানিটার আর কি রকম পরিবর্তন আসবে বা আর কতটুকু পতন হবে? দেখেন, মার্কেটে একটা জিনিস আছে, বা মুভিং এভারেজ বলতে একটা
জিনিস আছে, ঠিক আছে? এই জিনিসটা দেখেন, যখন মুভিং এভারেজের উপরে ক্যান্ডেল গুলা অবস্থান করছিল, তখন কিন্তু সবাই সবার পোর্টফোলিও পজিটিভ পজিটিভ, ঠিক আছে? যখন মুভিং এভারেজের সাথে ক্যান্ডেল গুলা সংগ্রাম করে, তখন কিন্তু সবাই একটু বিধ্বস্ত থাকে, এবং মার্কেটের টোটাল ক্যান্ডেল বা ভলিউমটাও একটু কম থাকে। যখন আবার উপরের দিকে উঠে, যখন এইদিকে উঠে, তখন আবার সবাই পজিটিভ হয়। তো এটা হচ্ছে একটা সিম্পল জিনিস, যে মুভিং অ্যাভারেজের উপরে যদি থাকে ব্রো, তখন আমাদেরকে কিনতে হবে, ঠিক আছে? মুভিং অ্যাভারেজের উপরে আমাদেরকে কিনতে হবে। যখন মুভিং অ্যাভারেজটা ব্রেক করবে, তখন এই জায়গা থেকে সেফলি বের হয়ে যাওয়াটা বুদ্ধিমান, এতে আপনার প্রফিট হোক বা লস হোক। এখন বর্তমান যে অবস্থা হচ্ছে, যে মুভিং অ্যাভারেজকে তো মুভিং অ্যাভারেজের তো নিচে আছে, তাই না? আজকে একটা ক্যান্ডেল, গত সপ্তাহে বৃহস্পতিবার একটা ক্যান্ডেল পজিটিভ করছে। পজিটিভ করার মানে হচ্ছে যে অনেক বায়ার কিনছে, কারণ তার 100 বা 150 টাকায় কিনা আছে। এভারেজে কিনা পড়িয়েছে 100 টাকা 150 টাকা। এখন আহ, এই যে 4-5 বছর সে কোনো এন্ট্রি নিতে পারে নাই, বা এই জায়গায় অনেকে লস করে সেল করছে 28 টাকা 30 টাকায়, সে আবার এই আশায় কিনতেছে যে আমি 4 টাকা 5 টাকা কম পাইছি, আমি আবার কিনি, ঠিক আছে? কিনে আরেকটু বাড়লে বিক্রি করে দিব। এখন অবভিয়াসলি এই জায়গায় আহ, একটা গ্রুপ আছেন, যারা হাই প্রাইসে কিনা, তারা আরো অনেক দিন অপেক্ষা করবেন যে আহ, কবে আবার মার্কেটের র্যালি আসবে, এবং তারা সেই জায়গাতে বের হবেন। অবভিয়াসলি এটা একটা পার্টি আছেন। বাট আমি যদি ফাইন্যান্সিয়াল ডাটাগুলো দেখি, ফাইন্যান্সিয়াল ডাটা আর বর্তমান যে প্রাইস, ফাইন্যান্সিয়াল ডাটা আর বর্তমান প্রাইসটা তাও বেশি, ঠিক আছে? 23 টাকা বেশি। এখন এই জায়গা থেকে যদি কেউ প্রফিট করতে চান, আমি বলবো যে খুব বেশি কঠিন হবে। এই জায়গাতে প্রফিট বের করা খুব বেশি কঠিন হবে। কারণ এক তো হচ্ছে যে যার কোম্পানি সে এই দেশে নাই, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে এটা আরো পড়ার জায়গা আছে। অর্থাৎ আমার ধারণা হচ্ছে এটা 15 টাকা থেকে 13 টাকা লেভেলে চলে আসবে, টুডে অর টুমরো, ঠিক আছে? টুডে অর টুমরো। কারণ আমাদের মার্কেটে একটু প্যানিক হলে মানুষ সেল করতে থাকে। সো কেউ দেখবে না যে আমার 30 টাকা কিনা না 32 টাকা কিনা, সে সেল করতে থাকবে, করে করে এই লেভেলে আসবে। এই লেভেলে আসার পরে যদি আপনি মনে করেন একটা স্টক 4 বছর 5 বছর পালায় ফেলে রাখতে পারবেন, এবং 4-5 বছর পরে মনে করেন হঠাৎ করে একটা পরিবর্তন আসার পরে আপনি আহ, মনে করেন সেই পরিবর্তনের সময় আপনি হাই প্রাইসে সেল করতে পারবেন, ঠিক আছে? সো এটা অনেক টাইম কনজিউমিং একটা সময় ব্যাপার। এবং এই জায়গা থেকে যদি কেউ মনে করেন টি2 করবেন, অর্থাৎ আজকে কিনছি 2 দিন পরে সেল করে দেবো, আমার মনে হয় এই জায়গায় আপনার আটকা পড়ার সম্ভাবনা 90%। 10% হয়তো বা বের হয়ে যাবেন, আর বাকি 90% সম্ভাবনা আছে আপনি এই যে আটকে থাকবেন। সো এইটা হচ্ছে আমার বেক্সিমকো শেয়ার সম্পর্কে একটা আহ, অনুমান। এবং আমার কাছে মনে হয় যে বেক্সিমকো শেয়ারটা এই লেভেলটা ক্রস করাটা বেক্সিমকোর জন্য আমার মনে হয়, পার্সোনালি বিলিভ করি, 26 টাকা ব্রেক করাটা কঠিন হয়ে যাবে। সো আগামীকালকে বেক্সিমকো হয়তো বা পজিটিভ থাকবে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? আহ, হয়তোবা বেশি পরিমাণ পারচেস করলে পজিটিভ থাকবে, এরপরের দিন হয়তোবা আবার পজিটিভ থাকবে। বাট আমি যেটা মনে করি যে এটা 26 টাকা 30 পয়সার উপরে যাওয়ার সম্ভাবনা কম আছে, যদিও যায় টাচ করে আবার নিচের দিকে চলে আসবে। আহ, দ্বিতীয়ত আমি ইসলামী ব্যাংক নিয়ে কি বলবো?
ইসলাম ব্যাংক নিয়ে ইসলাম ব্যাংকেরও যেহেতু ফ্লোর প্রাইস উঠে গেছে, এবং এই স্টকটা আমার কাছে যেটা মনে হয় এই লেভেলের উপরে যাওয়া এই স্টকটার পক্ষে 32 টাকা 80 পয়সা যাওয়ার সম্ভাবনা খুবই কম আছে। তবে স্টকটা যদি প্রাইস কমে নিয়ার অ্যাবাউট 23 টাকা 24 টাকা লেভেলে আসে, অবশ্যই পারচেস করতে পারেন। পারচেস করে প্রফিট হলে সেল করে দিবেন। ইসলামী ব্যাংক নিয়ে এই যে জায়গার মধ্যে আমার অ্যাডভান্স চার্ট আছে, দেখতে পারতেছেন। ইসলাম ব্যাংক পূর্বেতে আপনার 32 টাকা 80 পয়সা লেভেলে সাপোর্ট ছিল, বা আপনার 32 টাকা 80 পয়সা লেভেলে ফ্লোর প্রাইস ছিল। সো এই এর নিচে স্টকটা নামতো না। তো এই স্টকটা অনেক অনেক সুযোগ তৈরি করে দিচ্ছে বিগত সময়। বর্তমানে পূর্বে যে সাপোর্ট 32 টাকা 80 পয়সা ছিল, বর্তমানে সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। আর তার যদি আমি ফাইন্যান্সিয়াল ডাটাগুলো বলার চেষ্টা করি, ফাইন্যান্সিয়াল ডাটার খুবই বাজে অবস্থা, এবং ভবিষ্যতে এটা কন্ডিশন আরো খারাপ হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয়। ভবিষ্যতে এটা আরো বাজে অবস্থা সৃষ্টি করবে। সো সেই হিসাবে এই স্টকটা যদি কম প্রাইসে কেনা যায় দেন ভালো। আহ, আর যদি এই স্টকটা থেকে দীর্ঘমেয়াদে দূরে থাকাটাই বেটার হবে আমি মনে করি। আপনি ইসলামী ব্যাংক বাদ দিয়ে আপনি অন্য ব্যাংক দেখতে পারেন। আম, শাহজালাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ে অনেক বেটার পজিশনে আছে। তার ফার্স্ট কোয়ার্টার পজিটিভ, সেকেন্ড কোয়ার্টারও তার পজিটিভ এবং ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। সো ওই সমস্ত ইসলাম ব্যাংক ছেড়ে শাহজালাল ইসলাম ব্যাংকে আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। বাট এইটাতে যদি কেউ এন্ট্রি নেন, অবশ্যই পজিশনে এন্ট্রি নেবেন, বিকজ এই জায়গার মধ্যে আপনি যত কমে কিনতে পারেন, তাহলে আপনার কমে কিনতে পারলে লাভ করতে পারবেন সহজে। ঠিক আছে, সাপোজ মনে করেন আপনি 16 টাকা 40 পয়সা 50 পয়সায় কিনবেন, 18 টাকা 19 টাকায় সেল করে দিবেন, এইরকম একটা টার্গেট। জাস্ট আপনাকে সিম্পল জিনিস বুঝতে হবে, আর চার্টের ভাষা বুঝতে হবে। ঠিক আছে, আপনার চার্টের ভাষা যদি বুঝতে পারেন, দেন আপনি ফিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।